গল্পটি অবশ্যই হেডফোন ব্যবহার করে মন দিয়ে শুনবেন। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পে ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ রয়েছে। লেখক রোমাঞ্চকর আবহাওয়া ফুটিয়ে তোলার জন্যই এগুলির ব্যবহার করে থাকেন। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, স্টোরি উইথ অরিতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য ডার্ক প্রিন্স এর কলমে এক নরপিশাচের কাহিনী দহন। আজকের গল্পটির অডিও রূপান্তরের অনুমতি দেওয়ার জন্য লেখক ডার্ক প্রিন্সকে জানাই আন্তরিক ধন্যবাদ। গল্প পাঠে সৌভিক। গল্পের বিভিন্ন চরিত্রে সায়ন্তন, সৌম্যদীপ, সুপ্রভ, প্রীতম, আর্য, ব্যোমকেশ, রমাকান্ত ও অ্যারি। গল্পের আবহ নির্মাণে শঙ্খ এবং পোস্টার ডিজাইন চিত্রযোধী। শুরু হচ্ছে আজকের গল্প দহন। কদিন থেকেই অর্জুনের শরীরটা ভালো যাচ্ছে না। শচীনের বাড়ির পার্টি থেকে ফিরে এসে সেদিন রাত্রে অর্জুন প্রথম লক্ষ্য করেছিল ওর বাঁ হাতের কনুইয়ের কাছে ফুসকুড়িটা। পোকা টোকা কামড়েছে হয়তো, এই ভেবে জায়গাটা ভালো করে ধুয়ে নিয়ে একটু সুথল লাগিয়ে শুয়ে পড়েছিল। কিন্তু পরের দিন সকালে যখন দেখতে পায় যে আগেরটার পাশাপাশি আরও দুটো একই রকম ফুসকুড়ি বেরিয়েছে, তখন সে একটু চিন্তিত হয়। পার্টিতে খাওয়া কোনো খাবার থেকে কি এরকম হচ্ছে? অর্জুন ভালো করে চোখ বোলালো ফুসকুড়িগুলোয়। সাইজে ছোট 1 টাকার কয়েনের মতন, একটা কালো ফোড়ার চারিদিকে সামান্য লালচে হয়ে ফুলে ওঠা গোলাকার বৃত্ত। তিনটেই একই রকম। চাপ দিয়ে কোনো রকম ব্যথা অর্জুন টের পেল না, চুলকুনিও হচ্ছে না। কিছুদিন পরে আপনা থেকেই ঠিক হয়ে যাবে, এই ভেবে অর্জুন আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু অর্জুনের ধারণা ভুল ছিল। পরের দিন সকালে উঠে ডান কাঁধের কাছে আবার 4টে ফুসকুড়ি দেখতে পেল, এবং তার পরের দিন বুক আর পেটের মাঝের জায়গাটায় দেখা গেল 8খানা ফুসকুড়ি। এইভাবে সংখ্যাটা বেড়েই চলল রোজ। না, অসুবিধা তেমন কিছু হচ্ছে না, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে এক গাদা কুৎসিত দাগ দেখতে কারই বা ভালো লাগে। তাই 2 বোতল সুথল এবং 1 কৌটো অ্যান্টিফাঙ্গাল পাউডার শেষ করেও যখন সমস্যার সমাধান হলো না, তখন বাধ্য হয়েই প্রবল অনীহা সত্ত্বেও অর্জুনকে বিখ্যাত স্কিন স্পেশালিস্ট ডাক্তার সৌরভ কর্মকারের চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বালিগঞ্জের ডাক্তারবাবুর বিশাল বাড়ির একতলায় হাজির হতে হলো। পেশেন্টদের ওয়েটিং রুমে মিনিট 10 বসার পরে অর্জুনের ডাক পড়ল। একরাশ বিরক্তি নিয়ে সে প্রবেশ করল ডাক্তারের মাঝারি আকারের ঘরে। হালকা নীল রঙের দেওয়ালে টাঙানো রয়েছে একটা বিরাট ছবি। তাতে দেখা যাচ্ছে স্বর্গারোহণের মহাপ্রস্থের পথে যাওয়ার সময় বীর যোদ্ধা অর্জুন পতিত হচ্ছেন, এবং ধর্মপুত্র যুধিষ্ঠির তার পতনরত ভাইয়ের দিকে তাকিয়ে হাসছেন। হ্যাঁ হ্যাঁ, হাসছেনই তো। কি দুর্ধর্ষ শয়তানি খেলা করছে তার ঠোঁটে। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে গা শিরশির করে ওঠে। অপূর্ব শিল্পীর হাতের কাজ। হতভম্ব অর্জুনের ভয়ার্ত মুখটাকে কি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। আশেপাশের পর্বত শ্রেণীগুলিকে দেখলে বুক কেঁপে ওঠে একেবারে। এতই খাড়া হয়ে উঠেছে সেগুলো। ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অর্জুনের মুখ থেকে আপনা হতেই বেরিয়ে এলো, আশ্চর্য। একটা গমগমে কণ্ঠস্বর অর্জুনের চিন্তাধারায় ছেদ টানল। আশ্চর্য তো বটেই। যা স্বাভাবিক নয় তাকেই তো আমরা অদ্ভুত, আশ্চর্য এসব তকমা দিয়ে থাকি, ঠিক যেমন তোমার হাতের ওই অ্যালার্জিগুলো। ছবির দিক থেকে চোখ সরিয়ে অর্জুন দেখল তার ঠিক সামনেই একটা সেক্রেটারিয়েট টেবিলের ওপারে
রিভলভিং চেয়ারে বসে আছেন একজন বছর 40-এর মানুষ। পরনে গোলাপির ওপর সাদা কালো স্ট্রাইপ ফুলহাতা জামা ও গাঢ় খয়েরি রঙের প্যান্ট। পুরো লেন্সের চশমার ভেতর দিয়ে একজোড়া কটা চোখ মিটমিট করে তাকিয়ে আছে। মাথার চুল কাঁচা পাকায় মেশানো, গালে 2-3 দিনের না কামানো দাড়ি। মোটামুটি ফর্সা চেহারার, স্বাস্থ্য বেশ ভালো বলেই মনে হচ্ছে। তবে কলকাতা শহরের ডাক্তারদের চেহারায় সাধারণত একটা চাকচিক্য ব্যাপার থাকে, যেটা এনার মধ্যে নেই। অর্জুন মুখে একটা তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে তুলে বলল, আপনি ডাক্তার কর্মকার? লোকটি বললেন, সেই রকমই তো মনে হচ্ছে। এই রকম ঠাট্টা সুরে কথা বলা অর্জুন একেবারেই পছন্দ করে না। মেজাজটা বিগড়ে গেল তার। চিবিয়ে চিবিয়ে সে বলল, আপনি নাকি কলকাতার সেরা স্কিন স্পেশালিস্ট? তাহলে আমার এই হাতের দাগগুলোকে অদ্ভুত, আশ্চর্য এসব বলছেন কেন? যদি ব্যাপার কি বুঝতে নাই পারেন, তাহলে চেম্বার খুলে বসে থাকার কোনো কারণ আছে বলে তো মনে করি না। আর তার উপর আমার 2000 টাকার ফিজটা তো পুরো জলে গেল দেখছি। এই রকম অপমানজনক কথা শুনেও ডাক্তার সৌরভ কর্মকারের মুখে হাসি মুছল না। হাসি মুখেই তিনি বললেন, তা বটে, তা বটে। তবে তুমি একটু বসো, বুঝলে? দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। গজগজ করতে করতে অর্জুন তার হাতের কাছে থাকা গদি আটা চেয়ারটা টেনে নিয়ে বসা মাত্র ডক্টর কর্মকার ক্ষিপ্র গতিতে অর্জুনের বাঁ হাতটা সামনে টেনে এনে ফুসকুড়িগুলিকে একটু টিপে দেখলেন। অর্জুন কোনো ব্যথা টের পেল না। ডক্টর কর্মকার এইরকম আর কোথায় বেরিয়েছে? জানতে চাওয়ায় অর্জুন বিনা বাক্য ব্যয় তার পরনের জামাটা খুলে নিজের কাঁধ, ঘাড়, পিঠ, পেট, এমনকি প্যান্ট গুটিয়ে পাগুলোও দেখাতে ভুলল না ডাক্তারকে। এখন তার প্রায় সারা শরীর এই অদ্ভুত ফুসকুড়িতে ভরে গেছে। কবে প্রথম লক্ষ্য করেছিলে এগুলো? গভীর মুখে প্রশ্ন করেন ডক্টর কর্মকার। অর্জুন তেতো মুখে জবাব দেয়, 3 সপ্তাহ আগে। ব্যথা তো হয় না? গা চিড়বিড় করে না। খানিকক্ষণ চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে রইলেন ডক্টর কর্মকার। তারপর তড়াক করে উঠে বসে প্যাড টেনে নিয়ে তাতে দামি ফ্লেয়ারের পেন দিয়ে খসখস করে কয়েক লাইন লিখে ছেঁড়া পাতাটা ছিঁড়ে অর্জুনের হাতে ধরিয়ে দিয়ে বলেন, বেশ, যাও পাশের দোকান থেকে এগুলো কিনে নিয়ে দিন 15 ব্যবহার করো। তারপরে একবার আমার কাছে আসবে, কেমন? তা কত দাম পড়বে? দোকানে গেলেই জানতে পারবে, বললেন ডাক্তার। যত সব ঝামেলা। ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে ঘরের মার্বেলের মেঝের ওপর সশব্দে পা ফেলে ডক্টর সৌরভ কর্মকারের চেম্বার ছেড়ে বেরিয়ে গেল অর্জুন। গড়িয়া থানায় তখন ডিউটিতে ছিলেন সাব ইন্সপেক্টর জয়জিৎ হালদার। থানায় আর লোকজন বলতে রয়েছে কয়েকজন কনস্টেবল। দারোগা অনেক মিত্র বিশেষ কাজে বিষ্ণুপুর গেছেন। দিন 4 আগে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। এলাকায় চুরি ডাকাতিও আজকাল তেমন আর হয় না। জয়জিৎ হালদার তাই এই ভাদ্র মাসের গরমের দুপুরে বসে বসে একটা বিদেশি ক্রাইম ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। হঠাৎ তার ফোনের স্পিকার থেকে, আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 বাজতে লাগলো। হ্যাঁ, ওটাই জয়জিতের মোবাইল রিংটোন। স্ক্রিনে দেখাচ্ছে আননোন কলার। 2 সেকেন্ড ভেবে নিয়ে কলটা রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগেই
ওপাশ থেকে ভেসে এলো একটা খসখসে গলা। নমস্কার স্যার, এই দুপুরবেলায় আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত স্যার। অবন্তিপুরের কাছের ওই ওষুধের কারখানা আছে না, ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনি একবার গিয়ে দেখলে বরং ভালোই হয় আর কি। রাখি স্যার তাহলে, নমস্কার। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপর প্রান্তের লোকটি ফোনটা কেটে দিল। জয়জিৎ কিছুক্ষণ ভাবলেন। ফ্রড কল হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু একটা জিনিস দেখে কপালে ভাঁজ পড়ল তার। কলটা এসেছে ফোনের সেকেন্ড সিমে, অর্থাৎ তার পার্সোনাল নাম্বারে, যে নাম্বারটা তার স্ত্রী শ্রীপর্ণা ছাড়া আর কেউ জানে না। বাইরের লোক তো দূরে থাক, তার আত্মীয় স্বজন দারোগাবাবু পর্যন্ত তাকে ফোন করলে প্রথম সিমের নাম্বারেই ফোন করে। একজন অচেনা লোকের কাছে তার প্রাইভেট নাম্বার পৌঁছলো কি করে? তিনি কোনো রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, এমনকি হোয়াটসঅ্যাপও নয়। তাহলে তাহলে নাম্বারটায় ফোন আসলো কি করে? স্যার স্যার, একটা উত্তেজিত কণ্ঠস্বরে মুখ তুলে দেখলেন তার বিশ্বস্ত ইনফর্মার কৃষ্ণেন্দু হাঁপাতে হাঁপাতে থানায় ঢুকছে। এমন সময় কৃষ্ণেন্দুকে থানায় আসতে দেখে একটু অবাকই হলেন জয়জিৎ। অল্প বয়সী ছেলেটা ইনফর্মার হিসেবে তুখর, শুধুমাত্র ওর সঠিক সময়ে দেওয়া খবরের জেরেই এলাকার বেশিরভাগ দাগী আসামিদের হাজতে ঢোকানো সম্ভব হয়েছে। অলস দুপুরে একটা চাঞ্চল্যকর ঘটনার আশায় জয়জিৎ উৎসাহিত হয়ে প্রশ্ন করতে যাচ্ছিলেন, কি খবর এনেছো কৃষ্ণেন্দু? কিন্তু তার আগেই কৃষ্ণেন্দু হুড়মুড় করে বলতে শুরু করলো, স্যার শিগগিরই চলুন স্যার, অবন্তিপুরের কাছে যে ওষুধের কারখানাটা, ওটাই কেউ আগুন লাগিয়ে দিচ্ছে স্যার। পুরো কারখানাটাই পুরো একেবারে কালো ঝামা হয়ে গেছে। পাথরটা আরেকবার ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল অর্জুন। স্বচ্ছ আর সাদার মাঝামাঝি রং, তবে তবে ঘষা কাচের মতনও নয়। কেন্দ্রস্থল থেকে একটা খুব হালকা হলুদ রঙের দুতি বেরিয়ে পাথরটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। লাল, নীল, সবুজ এরকম কয়েকটা রঙেরও উপস্থিতি সামান্য দেখা যাচ্ছে। নকল কাজ হতে পারে এই ভেবে একবার পাথরটাকে মাটিতে সজোরে ছুঁড়ে দিয়েছিল অর্জুন, কিন্তু ভাঙা তো দূর, একটা সামান্য আঁচড় পর্যন্ত লাগেনি পাথরটার গায়ে। অথচ জ্যোতিষার্ণব বলেছিলেন যে পাথরটা এতটাই পলকা আর ঠুনকো যে কোথাও ধাক্কা লাগলে তৎক্ষণাৎ ভেঙে যেতে পারে। সাইজে একটা মটর দানার থেকে সামান্য বড়। সোনার আংটিতে বসানো রয়েছে পাথরটা। রাত 11টার পরে আংটিটা পরতে হবে ওকে, তেমনটাই বলেছিলেন জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্ত। ডক্টর কর্মকার যে এক্সারডেস্কো নামক তেলটা প্রেসক্রাইব করে দিয়েছিলেন, সেটা লাগানোর পর থেকে আর নতুন কোনো ফুসকুড়ি গজায়নি, তবে একমাত্র হাতের পাতা আর মুখ ছাড়া অর্জুনের বাকি সমস্ত দেহের চামড়া ঢেকে গিয়েছে কিছু কালো রঙের ফোড়ায় এবং সেগুলিকে ঘিরে থাকা লাল গোলাকার বৃত্তে। একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে, প্রায় চিরবিরিয়ে জ্বালা করে ওর সারা শরীর। একটা ক্যাপসুলও কিনতে হয়েছিল অর্জুনকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ক্যাপসুল খাওয়ার নিয়ম। সাধারণত লোকে চা, জল কিংবা গরম দুধের সঙ্গে ক্যাপসুল, ট্যাবলেট ইত্যাদি খেয়ে থাকে, কিন্তু এই ক্যাপসুল খেতে হয় 1 গ্লাস দেশি মদের মধ্যে 1 ছিটে সন্ধক নুন মিশিয়ে। ক্যাপসুলের ওপরের অংশটা বেগুনি রঙের এবং নিচের দিকটা লাল। একটা ক্যাপসুল ভেঙে দেখছে অর্জুন। ভেতরে থকথকে শ্যাওলার মতন কালো রঙের কোনো পদার্থ রয়েছে, যার গন্ধ অনেকটা কাঁচা মাংসের মতো। তাতে অবশ্য অর্জুনের আপত্তি নেই। কর্মসূত্রে কাঁচা মাংস, রক্ত
ইত্যাদি গন্ধের সঙ্গে সে পরিচিত। যেটা তার একেবারেই ভালো লাগেনি সেটা হচ্ছে ক্যাপসুলের শিশিটা। কাচের শিশি, কিন্তু কিন্তু তার গায়ে লাগানো লেবেলে কোন ভাষায় যে ওষুধের নামটা লেখা রয়েছে সেটা অর্জুন কিছুতেই বুঝতে পারেনি। এমন আজব অক্ষর বাপের জন্মে দেখেনি সে। তবে ব্যাপারটাকে সে বেশি আমল দেয়নি। খাবো তো ওষুধ, লেভেল তো না, এই ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল চিন্তাটাকে। কেউ দমকলে খবর দেয়নি কেন কৃষ্ণেন্দু? থানার জিপের সামনের সিটে বসে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করলেন জয়জিৎ হালদার। জিপটা তাকেই চালাতে হচ্ছে, কারণ থানার ড্রাইভার রঘুনাথের ভীষণ জ্বর কয়েকদিন থেকে। সে আপাতত বাড়িতে শয্যাশায়ী। দিয়ে লাভ হতো না স্যার, যতক্ষণে ব্যাপারটা সবার চোখে পড়ে ততক্ষণে সব শেষ। পুরো কারখানাটাই পুড়ে খাক হয়ে গেছে। জবাব দিল কৃষ্ণেন্দু। কি বলতে চাইছো কি তুমি কৃষ্ণেন্দু? অত বড় কারখানাটায় আগুন লাগলো, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল, আর আশেপাশের কেউ টের পর্যন্ত পেল না, তাই আবার হয় নাকি? এক্সিলেটারে একটা মৃদু চাপ দিয়ে আবার প্রশ্ন করলেন জয়জিৎ। আচ্ছা কৃষ্ণেন্দু, তুমি কি করে জানলে ব্যাপারটা? কৃষ্ণেন্দুর গলার স্বরে একটা স্পষ্ট অস্বস্তি ফুটে ওঠে এবার। আমতা আমতা করে সে বলে উঠল, না মানে স্যার, আমি বলছিলাম আসলে আমি ভনিতা ছেড়ে আসল কথাটা বলো কৃষ্ণেন্দু। হালকা ধমকের সুরে বললেন জয়জিৎ। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। ওই ভয়াবহ কাণ্ড দেখে আমি কি করবো কিচ্ছু বুঝতে পারিনি। পাথরের মতো দাঁড়িয়েছিলাম শুধু ওখানে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। জয়জিৎ বুঝতে পারলেন না যে কি এমন ঘটনা ঘটেছে যার দরুন এত ভয় পেয়েছে গড়িয়া থানার পুলিশের সবথেকে সাহসী ইনফরমার কৃষ্ণেন্দু চাকি। গত 14 বছর ধরে কৃষ্ণেন্দুকে চেনেন তিনি। মাত্র 22 বছর বয়সী এই ছেলেটির কোনো আত্মীয় স্বজন নেই। মা বাবাকে কোন ছোটবেলায় হারিয়েছে সে। প্রণবানন্দ রোডের বস্তিতে এক ফালি ঘরে থাকত কৃষ্ণেন্দু আর তার একমাত্র সঙ্গী, একটি 4 পেয়ে মার্জার যার নাম গজা। কাজকর্ম বলতে ছিল আশেপাশের প্রত্যেকের ফাই ফরমাস খাটা, যার বদলে বাপ মা মরা ছেলেটাকে একবেলা একটু করে ফ্যান ভাত খেতে দিত প্রতিবেশীরা। একদিন অভিযোগ উঠল কৃষ্ণেন্দুর বেড়াল গজা পাশের বাড়ি থেকে এক টুকরো মাংস চুরি করে খেয়েছে। ব্যাস, আর কোথায় যায়? সকলে মিলে বেশ কষে কয়েক ঘা লাগিয়ে কৃষ্ণেন্দুকে রাস্তায় বের করে দিল। আর সেই দিনই ওকে ফুটপাত থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসেন জয়জিৎ হালদার। কৃষ্ণেন্দু অবশ্য একাই এসেছিল, কারণ লাঠির ঘায়ে গজার ক্ষুদ্র প্রাণ বেরিয়ে যেতে সময় লাগেনি এক মুহূর্ত। আসবার আগে গজার তুলতুলে সাদা রঙের দেহটা মেট্রো স্টেশনের কাছে বড় মাঠটার এক কোণায় পুঁতে দিয়ে এসেছিল কৃষ্ণেন্দু। শ্রীপর্ণা কিন্তু কৃষ্ণেন্দুকে রাখার ব্যাপারে কোনো আপত্তি করেননি। মা মরা 8 বছরের ছেলেটিকে দেখে হয়তো মায়াই হয়েছিল তার। তারপর যত সময় এগিয়েছে এই নিঃসন্তান দম্পতি তাদের সমস্ত ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন ছোট্ট কৃষ্ণেন্দুকে। বছর 3 আগে পুলিশের ইনফরমার চাকরিটা জয়জিৎই পাইয়ে দেয় কৃষ্ণেন্দুকে। কিন্তু থানার অন্য পুলিশ কর্মীরা, এমনকি দারোগা বাবুও জানেন না কৃষ্ণেন্দুর সঙ্গে জয়জিতের এই সম্পর্কের কথা। জয়জিতের কথা মতো বাইরের জগতের সামনে জয়জিৎকে স্যার বলে ডাকে কৃষ্ণেন্দু, আর বাড়িতে বাবা। স্মৃতির অতলে ডুবে গিয়ে জয়জিৎ খেয়ালই করেননি কখন তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পকেটের মোবাইলটা একবার কেঁপে উঠতেই ঝপ করে আবার বর্তমানে ফিরে এলেন তিনি। জিপ থেকে নেমে ফোনটা পকেট থেকে বার করে মুখের সামনে ধরে দেখলেন ডেটা কানেকশনটা কখন থেকে অন হয়ে রয়ে গেছে। আর তার জেরেই একের পর এক নিউজ আপডেট, অনলাইন শপিং ইত্যাদি নোটিফিকেশন ভেসে উঠেছে স্ক্রিনে। বিরস বদনে সেগুলো সরাতে গিয়ে
হঠাৎ আঙুলটা থেমে গেল জয়জিতে। স্পষ্ট দেখতে পাচ্ছেন দুটো মিসড কল হয়ে গেছে, আর সেগুলো এসেছে অনেক মিত্রের কাছ থেকে। ফোনটা সাইলেন্ট মোডে ছিল, আর তাছাড়া জিপ চালাচ্ছিলেন বলে পকেটের মধ্যের জিনিসটার হালকা কম্পন টের পাননি তিনি। তখনই কল ব্যাক করলেন জয়জিৎ। অনেক মিত্র দৌড়দণ্ড প্রতাপ দারোগা, আর দরকারের সময় কোনো কিছু না পেলে বা না হলে প্রচণ্ড রেগে যান তিনি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফোন লাগাতেই এত জোরে ধমকে উঠলেন তিনি যে আরেকটু হলে জয়জিতের হাত থেকে মোবাইলটা হয়তো পড়েই যেত। কোথায় ছিলে এতক্ষণ? পড়ে পড়ে ঘুমোচ্ছিলে নাকি? তোমার মতো অপদার্থ আর দুটো দেখিনি। কখন থেকে ফোন করছি, ধরবার প্রয়োজন বলে মনে করো না? দুদিনের জন্য বাইরে গেছি বলে সাপের 5 পা দেখেছো নাকি? যত সব। খানিকক্ষণ বাদে যেটা জানা গেল সেটা সাংঘাতিক ব্যাপার। ঘণ্টাখানেক আগে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে একটি সদ্য থামা ট্রেনের একেবারে প্রথম কামরায় একটি সিটে শায়িত অবস্থায় পাওয়া গেছে অবন্তিপুরের ওষুধ কারখানা এবং কলকাতার 15টি বাড়ির মালিক বিখ্যাত ধনী ব্যবসায়ী ঝুনঝুন প্রসাদ খৈতানের মৃতদেহ। খোদ পুলিশ কমিশনার সাহেব বলেছেন ব্যাপারটার যত তাড়াতাড়ি সম্ভব মীমাংসা করতে। সৌভাগ্যবশত মিডিয়ার লোকজন এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, তবে একবার তারা এসে পড়লে পরিস্থিতি সামলানো যে কতটা দায় হয়ে উঠবে সেটা জয়জিতের বুঝতে বাকি রইল না। ট্রেনটাকে স্বাভাবিকভাবেই আটকে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ যাত্রী স্টেশন ছেড়ে বেরিয়ে গেলেও যতজন স্টেশনে ছিলেন তাদেরকে আটকে রেখেছে এখানকার মেট্রো কর্মচারীরা। তবে 1 ঘন্টা ধরে আটক থাকার জন্য যাত্রীদের মধ্যে বেশ অসন্তোষ তৈরি হয়ে গিয়েছে। থানার মাত্র 3 জন কনস্টেবল রয়েছে এই মুহূর্তে। এদের মধ্যে একজন হচ্ছেন তরুণ যুবক শুভ্রাংশু মল্লিক। ছেলেটি অত্যন্ত উৎসাহী এবং বুদ্ধিমান। মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফেললেন জয়জিৎ। নিজের সঙ্গে শুধুমাত্র কৃষ্ণেন্দু আর একজন কনস্টেবলকে রেখে বাকি দুজনকে তখনই পাঠিয়ে দিলেন থানা পাহারা দেওয়ার জন্য। বাকিদেরকে নিয়ে শুভ্রাংশু রওনা দেবে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এখানকার ঝামেলা মিটিয়ে তিনিও চলে যাবেন স্টেশনে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসও কিন্তু অর্জুনের ধাতে নেই, কিন্তু সেদিন খবরের কাগজের এক কোনায় জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্তর বিজ্ঞাপন দেখে অর্জুনের একটু আগ্রহই জেগেছিল। কারণ এই সমস্ত জ্যোতিষীদের বিজ্ঞাপনে নানা রকম সমস্যার কথার পরে বড় বড় করে লেখা থাকে যাবতীয় সকল সমস্যার সম্পূর্ণ সমাধান। কিন্তু জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্তর বিজ্ঞাপনে তার ছবি তো দেওয়াই নেই। উপরন্তু যেটা দেওয়া আছে সেটাকে কোনো মতেই আশ্বাস বাক্য বলা চলে না। একটিমাত্র লাইনে লেখা, আমার সঙ্গে দেখা করার আগে ভালো করে ভেবে দেখবেন, এটি ঝুঁকিপূর্ণ কাজ। এরপরেই দেওয়া রয়েছে ঠিকানা 9 নম্বর MC ঘোষ লেন, হাওড়া 1। জায়গাটা অর্জুনের বাড়ি থেকে বেশি দূরে নয়, আর তাছাড়া ঝুঁকিপূর্ণ কাজ সে প্রায় নিয়মিতই করে, তাই সে বেরিয়েই পড়ল। অবশ্য যাওয়ার আগে তার অতি প্রিয় চীনদেশীয় সেমি অটোমেটিক্যাল পিস্তল পকেটে ভরে নিতে ভোলেনি সে। যদিও সে তার সমস্ত কাজ নির্বিঘ্নেই করে, কিন্তু আত্মরক্ষার প্রয়োজন তো সবসময় থাকে। জ্যোতিষার্ণবের ভিজিটিং চেম্বারটা খুঁজে বের করতে অর্জুনকে বেশ বেগ পেতে হলো। ফাঁসিতলা মোড়ের ডান পাশে গোড়া বাজারের গলির মধ্যে ঢুকতে হয় MC ঘোষ লেনে পৌঁছানোর জন্য। অনেকক্ষণ ধরে গলির মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে অবশেষে তার চোখে পড়ল লাল রঙের পুরনো একতলা বাড়িটা। বাড়ির সদর দরজার একপাশে বহু পুরনো দুমড়ে মুচড়ে যাওয়া টিনের টেমপ্লেটে ধুলোয় ঢাকা কথাগুলো অনেক কষ্টে পড়তে পারল অর্জুন। লেখা রয়েছে জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্ত। প্লেটের ঠিক ওপরেই একটা সিমেন্ট আর পাথরে তৈরি বাদরের খোলা মুখ, আকারে খুব ছোট। জায়গায় জায়গায় হালকা খয়েরি রংটা চটে গেলেও মুখের ভেতর থেকে জিভের মতন বেরিয়ে আসা হলদে রঙের লোহার আংটিটা ঠিক টিকে আছে।
সেটা ধরে টান দিতেই হাতে যেন অনেকগুলো পিন ফোটার মতো একটু হালকা ব্যথা অনুভব করল অর্জুন। আর ময়ূরের ডাকের মতন কর্কশ আওয়াজের সঙ্গে সামনে লাল রঙের ক্ষয়ে যাওয়া দুপাল্লার কাঠের দরজাটা খুলে গেল। ভেতরে মূল বাড়ির দরজাটাও খোলা দেখে সেটা দিয়ে সোজা বাড়ির মধ্যে চলে এলো অর্জুন। ঘন ধোঁয়াটে অন্ধকারের মধ্যে সিলিং থেকে ঝুলে থাকা একটা হলদে রঙের আলো শুধুমাত্র মিটমিট করে জ্বলছিল। সেই আলোয় অস্পষ্টভাবে দেখা গেল একটা বড় উঁচু ধাপের সিঁড়ি, যেটা সোজা উঠে গিয়েছে ওপরে। সিঁড়ির বাঁদিকে পরপর 3টে ঘর। সর্বশেষ ঘরটায় দরজার বাইরে একটা পর্দা ঝুলছে, আর অন্য দুটোর দরজায় তালা দেওয়া। কি করা উচিত ভাবছিল অর্জুন। এমন সময় হঠাৎ পর্দা টাঙানো ঘরটার থেকে একটা গম্ভীর গলায় স্বর ভেসে এলো। দাঁড়িয়ে না থেকে এদিকে চলে এসো, তোমার জন্যই তো বসে আছি। অর্জুন বিন্দুমাত্র বিচলিত না হয়ে গটগট করে এগিয়ে গিয়ে পর্দা তুলে ঘরের মধ্যে পা বাড়ালো। এই ঘরেও একটা হলদে রঙের আলো জ্বলছে, তবে বাইরেরটার থেকে এটার আলোর জোর একটু বেশি। ঘরের মধ্যে জিনিসপত্র বলতে রয়েছে একটা কাঠের টেবিল এবং দরজার কাছে 2টো কাঠের চেয়ার। টেবিলের অপর দিকে এক দৃষ্টে অর্জুনের দিকে তাকিয়ে বসে আছেন যে ব্যক্তি, তিনিই হলেন জ্যোতিষার্ণ। সেটা আর বলে দিতে হয় না। ভদ্রলোকের চেহারা বেশ শক্তপোক্ত, মজবুত গড়ন। বসা অবস্থাতেও বোঝা যায় যে হাইট বেশ ভালোই হবে। গায়ের রং সম্ভবত ফর্সা। মুখের দিকে তাকিয়ে একটু থমকালো অর্জুন। ভদ্রলোকের বাঁ চোখে রয়েছে একটা ছোটোখাটো মাইক্রোস্কোপের মতন কোনো যন্ত্র। এক চোখে এরকম যন্ত্র লাগিয়ে কাজ করে সাধারণত ঘড়ি সারাইয়ের মেকানিকরা, যাতে ঘড়ির মধ্যেকার ক্ষুদ্র যন্ত্রাংশগুলোকে পর্যবেক্ষণ করতে সুবিধে হয়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো জ্যোতিষকে এরকম জিনিস ব্যবহার করতে দেখেনি অর্জুন। এমনকি অপটোমেট্রিস্ট যারা রয়েছেন তাদের কেউ নয়। জ্যোতিষার্ণবের বাকি মুখে তেমন কিছু অসাধারণত্ব নেই। পরিষ্কারভাবে দাড়িগোঁফ কামানো, দৃঢ়বদ্ধ ওষ্ঠ আর ভাগ না হওয়া থুতনি। নাকটা সামান্য মোটা, বাকি মুখ এবং শরীরের আদলের সঙ্গে যেটা একেবারেই বেমানান। মাথার চুল আর ভাঁজহীন কপালের 2টি মোটা ভুরুর রং কুচকুচে কালো। সব মিলিয়ে বয়সটা 40-42-এর বেশি মনে হচ্ছে না। আশ্চর্যের বিষয় এই যে জ্যোতিষীর গলায় কোনো কবজ, মাদুলি বা নিদেন পক্ষে হাতের আঙুলে একটা আংটি পর্যন্ত নেই। প্রায় সমস্ত মানুষই যেখানে গলায় লকেট পরে বা হাতের কবজিতে তাবিজ বাঁধে, সেখানে একজন জ্যোতিষীর কান, হাত, গলা সব ফাঁকা। এ কেমন করে সম্ভব? ব্যাপারটা রীতিমতো অস্বাভাবিক। অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো শুনি? আরে বাবা, আমি যদি আংটি, মাদুলি এসব পরে বসে থাকবো, তাহলে আমার খদ্দেরদের পরাবো কেমন করে? যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এবারে ওই চেয়ারগুলোর একটাতে লক্ষ্মী ছেলের মতন বসে পড়ো দেখি। কথাগুলো মজার ছলে বলা হলেও একটা গম্ভীর আদেশের সুস্পষ্ট জ্যোতিষার্ণবের গলায়। অর্জুন চেয়ারে বসতে যাচ্ছে, এমন সময় তিনি আবার বলে উঠলেন, ও আচ্ছা, ভালো কথা। তোমার পকেটের ওই চীনে বন্দুকটা তুমি এই টেবিলে রাখতে পারো। অর্জুন একেবারে বোকা বনে গেল। এই লোকটা জানলো কি করে যে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে? অবশ্য জেনেই যখন গেছে তখন অযথা রাগঢাক করে কী লাভ। অর্জুনের CF-07টা সামনের কাঠের টেবিলের ওপর ঠক করে রেখে দিল। সেটা দেখে মুখ টিপে একটু হাসলেন জ্যোতিষার্ণ। তারপর গম্ভীর গলায় বললেন, কাজ কারবার তো তোমার বেশ ভালোই চলছে। আগামী দিনেও অর্থ কষ্টের কোনো সম্ভাবনা দেখছি না। তবে হ্যাঁ, আপাতত বেশ গোলমেলে অবস্থার মধ্যে আছো, কারণ বৃহস্পতি সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করেছে।
আর শনি এখন রয়েছে বক্রী দশায়, তাই কয়েকদিনের মধ্যেই তোমার ওপর ঘোর দুর্যোগ ঘনিয়ে আসার প্রবল সম্ভাবনা। অর্জুনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একদম অর্জুনের চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করলেন, তোমার রাশি মিথুন তো নাকি? বিস্মিত ভাবটা লুকোনোর যথাসাধ্য চেষ্টা করলেও কোনো এক অজ্ঞাত কারণে অর্জুনের মুখ দিয়ে কোনো শব্দ না বেরিয়ে শুধু তার মাথাটা একবার ওপর নিচে ওঠানামা করল। জ্যোতিষার্ণব তার দিকে তাকিয়ে থেকেই এবার একবারে অপ্রত্যাশিতভাবে বলে উঠলেন, দানের শেখ লেনের কাজটা আপাতত মুলতবি রাখো। আগামী অমাবস্যার আগে তুমি ওই সকল কাজে বাধাপ্রাপ্ত হবে। বেআইনি অস্ত্র কেনাটাও আপাতত বন্ধ করো। 3 দিনের মধ্যেই ওই ব্ল্যাক মার্কেট ওয়েবসাইটটা খুঁজে পেয়ে অ্যাকাউন্ট হোল্ডারদের ধরপাকড় শুরু করবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। তুমিও কিন্তু ছাড় পাবে না। বিস্ময়ে মুখ হা হয়ে গেলেও অর্জুনের বদরাগী মেজাজটা অল্পক্ষণের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠল। তার সামনে বসে থাকা এই লোকটা আসলে কে? এই লোকটা? তার সম্বন্ধে এত খবরই বা পেল কোথা থেকে? উত্তেজনার বশে টেবিল থেকে তার পিস্তলটা তুলে নিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্তর শান্ত অথচ বজ্রকঠিন কণ্ঠস্বর তার কানে প্রবেশ করল। চুপ করে নিজের জায়গায় বসে থাকো। আমি অবাধ্যতা বরদাস্ত করি না। অর্জুন হতবাক হয়ে দেখল যে তার বিশ্বস্ত নির্ভীক ডান হাত, যে হাত রিভলভার, পিস্তল, মেশিন গান, ছোড়া বা গ্রেনেড পর্যন্ত স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে, সেই হাত যেন হঠাৎ ভয়ে কুঁকড়ে গিয়ে তার কোলের ওপর চুপ করে বসে রইল। অবশ্য ওটা নিয়েও তোমার খুব একটা লাভ হতো না। ওটা এখন প্রায় একটা খেলনার সমান। হালকা সুরে বললেন জ্যোতিষার্ণব, বলে নিজের মুঠো করা বাঁ হাতটা অর্জুনের সামনে মেলে ধরলেন এবং অর্জুনকে দেখালো যে তার CF-07 প্রথম ম্যাগাজিনটা রয়েছে তার হাতের মুঠোয়। অর্থাৎ তার বন্দুকে এখন একটাও গুলি নেই। এক্সট্রা 2-3টে করে ম্যাগাজিন অর্জুন সবসময় নিজের সঙ্গে রাখে, আজও রয়েছে তার প্যান্টের পকেটেই। কিন্তু তার দুটো হাত যেন হঠাৎ করে পঙ্গু হয়ে গেছে, যত সামান্য বেশি নাড়াচাড়া সেগুলো করছে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন বিজ্ঞাপনে বলা হয়েছিল যে এটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ। ঠান্ডা গলায় কথাটা বলে, তারপর ঠিক যেন কোনো ছোট বাচ্চাকে গল্প শোনাচ্ছেন এমনভাবে বলতে লাগলেন জ্যোতিষার্ণব, ছোটবেলা থেকেই আমার একটা অদ্ভুত ক্ষমতা আছে। কোনো মানুষ আমার সামনে এসে দাঁড়ালে তার সম্পর্কে যাবতীয় তথ্য আমার মুখ দিয়ে আপনি বেরিয়ে আসে। কারণ সেই মানুষটা এখনো পর্যন্ত ঠিক কি কি করেছে, ভবিষ্যতে কি করতে চলেছে, সবই একেবারে পরিষ্কার চোখের সামনে দেখতে পাই আমি। এর জন্য অবশ্য কম ঝক্কি ঝামেলাও আমাকে পোহাতে হয়নি। প্রায় বাবা, মা, আত্মীয় স্বজনদের সামনে অপ্রিয় সত্য, গোপন কথা বলে ফেলতাম। একদিন ব্যাপারটা চরমে পৌঁছলো। বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হলো, আর আমিও সোজা চলে এলাম কলকাতায়। এক জ্যোতিষশাস্ত্রীর সাগরেদ হয়ে অনেকগুলো বছর কাটিয়ে একদিন ওনার কাছ থেকে জ্যোতিষ চর্চার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এলাম হাওড়ায়। জ্যোতিষশাস্ত্র পড়তে গিয়ে আমার ক্ষমতাটার আরও ভালো করে ব্যবহার করতে শিখে গিয়েছিলাম। তাই পসার জমাতে বেশি দেরি হয়নি। এই এলাকাটায় কয়েকদিন মাত্র এসেছি। একটানা কথাগুলো বলে থামলেন জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্ত। তারপর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, গল্প গাছা অনেক হলো, চলো এবার তোমার সমস্যাটার সমাধান করে দিই। আমার সঙ্গে পাশের ঘরে এসো। ঘর ছেড়ে বেরিয়ে একদম পাশের ঘরের দরজাটা খুললেন তিনি এবং কোনো মতে টলমলো পায়ে উঠে দাঁড়িয়ে বিস্ময়ে বোবা হয়ে যাওয়া অর্জুন দেখল তালাটা খোলার জন্য কোনো চাবির দরকার পড়ল না।
জ্যোতিষার্ণব নিজেই বাঁ হাতের কোড়ে আঙুলটা ঠিক কপালে ফোঁটা দেওয়ার ভঙ্গিতে তালাটা সামনে নিয়ে যেতেই সেটা একটা খুট শব্দ করে বেমালুম খুলে গিয়ে একপাশে কাত হয়ে গেল। ঘরের ভেতরটা একেবারে ব্যাংকের ভল্টের মতো। 3 দিকে দেওয়াল জুড়ে সারি সারি লকার, সেগুলোর প্রত্যেক কটার গায়ে অত্যন্ত যত্ন সহকারে আঁকা লাল রঙের স্বস্তিকা চিহ্নগুলো ঘরের মধ্যে জ্বলা টিউব লাইটের উজ্জ্বল সাদা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। একদম সামনে দেওয়ালের একটা লকার সেই আশ্চর্য উপায় খুলে ডান হাতে কিছু একটা বার করে এনে অর্জুনের হাতে দিয়ে আগেকার সেই বজ্র কঠিন কণ্ঠে জ্যোতিষার্ণব বলে উঠলেন, এই আংটিতে বসানো পাথরটার নাম ওপাল। আজ মঙ্গলবার রাত 11টা থেকে 12টার মধ্যে মাথায় 3 বার গঙ্গাজল ছিটিয়ে এই আংটিটা নিজের ডান হাতের মধ্যমায় ধারণ করবে। আশা করছি তোমার সমস্ত কষ্টের উপশম ঘটবে। তবে জানো তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এর ওপর বিশ্বাস রাখলে ফল পাবেই। আর একটা কথা মনে রেখো, যদি কখনো এই ওপালকে অসম্মান করো তাহলে তোমার জীবনে যে মহা সর্বনাশ নেমে আসবে তার থেকে স্বয়ং ঈশ্বরও তোমাকে রক্ষা করতে পারবেন না। অর্জুন দেখল শেষ কথাগুলো বলার সময় জ্যোতিষার্ণবের চোখগুলো যেন ধক ধক করে জ্বলে উঠল। কি মনে হচ্ছে ডাক্তারবাবু, কতক্ষণ আগে মৃত্যু হয়েছে? এসি মেট্রোর প্রথম কম্পার্টমেন্টের মধ্যে একটি লম্বা সিটের ওপর সাহিত্য ব্যবসায়ী ঝুনঝুন প্রসাদ খৈতানের মৃতদেহের ওপর ঝুঁকে থাকা প্রবীণ সরকারি চিকিৎসক ডাক্তার শিবনাথ ভাদুরীকে প্রশ্নটা করলেন গড়িয়া থানার সাব ইন্সপেক্টর জয়জিৎ হালদার। রায়গড় মোটিশ এখনো কিন্তু সেট ইন করেনি, তবে আন্দাজে বলতে পারি মৃত্যুটা কিন্তু ঘণ্টাখানেকের বেশি আগে হয়নি। যাকে পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত আমার পক্ষে কনফার্ম কিছু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, দেহের এই জায়গায় জায়গায় অ্যালার্জি বা ইনফেকশনের দাগগুলো, এটা কি ধরনের সেটা কিন্তু আমার পক্ষে বলা বেশ মুশকিল। মৃতদেহের দিক থেকে চোখ না সরিয়েই কথাগুলো বললেন ডক্টর ভাদুরী। ব্যাপারটা জয়জিতেরও চোখে পড়েছিল। মৃতের কানে, গলায়, হাতে এবং শরীরের বাকি যেটুকু অংশ উন্মুক্ত রয়েছে সমস্তটা জুড়ে রয়েছে একটা অদ্ভুত ধরনের ফুসকুড়ি। ফুসকুড়িগুলোর মুখ কালো রঙের, আর সেই উঁচু হয়ে যাওয়া মুখগুলোকে বের দিয়ে রেখেছে লালচে গোলাকার বৃত্ত। প্রত্যেকটা সাইজ ছোট 1 টাকার কয়েনের মতো। তবে মৃত্যুর কারণ যে এই অ্যালার্জি নয়, সেই ব্যাপারে ডক্টর ভাদুরী আর জয়জিতের দ্বিমত নেই। মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ। কারণ ঝুনঝুন প্রসাদের বিশাল জ্বালার মতো পেটের মধ্যস্থলে রয়েছে 2টো বিরাট বড় গর্ত। হ্যাঁ, গর্ত দেখলে মনে হয় কেউ যেন ড্রিল মেশিন চালিয়ে পাথরের দেওয়ালে সুড়ঙ্গ খুঁড়েছে। তবে তফাৎ এই যে বর্তমানে প্রকট হওয়া 2টি সুড়ঙ্গ তৈরি হয়েছে একজন মানুষের পেটের চামড়ায়, এবং তার ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে তরল রক্ত বেরিয়ে ঝুনঝুন প্রসাদের দেহের অনেকটা এবং সিট ও কামরার চকচকে মেঝেতে রক্তের একটা ছোটোখাটো বন্যা বইয়ে দিয়েছে। খানিক নাড়ি ভুড়িও পড়ে রয়েছে এদিক ওদিক। এখনো অল্প রক্ত চুয়ে চুয়ে পড়ছে গর্ত 2টো থেকে, এবং এই রক্তাক্ত দৃশ্যটি বলাই বাহুল্য অত্যন্ত বিভৎস। বিভৎসতার কথা অবশ্য জয়জিৎ ভাবছিলেন না। তিনি আশ্চর্য হয়ে যাচ্ছিলেন হত্যাকারীর সাহসের কথা ভেবে। 1 ঘন্টা আগে মৃত্যু হয়েছে, মানে ট্রেন তখন চলছিল। চলন্ত ট্রেনে কামরা ভর্তি লোকের মধ্যে একটা লোককে খুন করে কিভাবে একজন পালালো? 1 ঘন্টার মধ্যে ট্রেনটা নিশ্চয়ই নিউ গড়িয়ার আগের 3টে স্টেশন ছাড়িয়ে
এখানে এসে পৌঁছেছে। তাহলে কি হত্যাকারী শহীদ ক্ষুদিরাম, কবি নজরুল আর গীতাঞ্জলি, এই তিনটে স্টেশনের মধ্যে যে কোনো একটা থেকে কামরায় উঠে তার কাজ সেরে চম্পট দিয়েছে? নাকি সে আগে থেকেই ছিল এই কামরায়, সুযোগ বুঝে সে নিজের কাজ হাসিল করেছে? খুন করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পালানো সম্ভব নয়, কারণ এটা মেট্রো, লোকাল ট্রেন তো নয়। কামরার স্বয়ংক্রিয় দরজা একমাত্র স্টেশন এলে তবেই খোলে। এমার্জেন্সি এক্সিট দিয়ে পালানো যেতে পারে, কিন্তু তার জন্য তো ট্রেনটারও থামা প্রয়োজন। সব থেকে বড় কথা, কামরায় লোকজনের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, আর কেউ জানতে পারল না। আর কেউ না দেখুক, ঠিক ঝুনঝুন প্রসাদের পাশে যে প্যাসেঞ্জার বসেছিলেন তিনিও কিচ্ছুটি টের পাননি। যদিও সাইলেন্সার লাগানো পিস্তল বা বন্দুক দিয়ে গুলি করে, তাহলে অন্তত ব্যাপারটা বাস্তবসম্মত হতো। কিন্তু যে বড় পরিমাণ রক্ত পড়ে রয়েছে চারদিকে, আর মৃত ঝুনঝুন প্রসাদের আতঙ্কে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে প্রচণ্ড যন্ত্রণা পেতে হয়েছে। এটাকে সাইলেন্ট ডেথ বলা চলে না কোনো মতেই। তাছাড়া হত্যাকারী কোন অস্ত্র দিয়ে এমন কাজ করলো? মৃতের পেটের মধ্যস্থলে গর্ত দুটো দেখে জয়জিতেরও ড্রিল মেশিনের কথাই মনে হচ্ছে, কিন্তু ড্রিল মেশিন দিয়ে মানুষ খুন ভেবে যেন নিজের অজান্তে একবার কেঁপে উঠলেন তিনি। একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে তবে এমন নৃশংস খুন করতে পারে? এরকম ধনী মারোয়ারি ব্যবসায়ীদের অনেক শত্রু থাকে, সুতরাং খুনি কে বা খুনের মোটিভ কি, এই প্রশ্নগুলো নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে। কিন্তু খুনের পদ্ধতিটাই মাথা ঘামাতে বাধ্য করছে জয়জিৎকে। আরও একটা খটকা আছে, এত বড় একজন ধনী ব্যবসায়ী নিজের প্রাইভেট গাড়ি ব্যবহার না করে আর 5টা সাধারণ মানুষের মতো মেট্রোতে কেন? বেশিক্ষণ আর ভাবার অবকাশ পেলেন না জয়জিৎ। শুভ্রাংশু এসে বলল, স্যার, জিজ্ঞাসাবাদটা সেরে নিলে হতো না? লোকজন এবার কিন্তু খেপে যাচ্ছে। জয়জিৎ ভাবনায় এতটাই মুশগুল ছিলেন যে জিজ্ঞাসাবাদের কথাটা তার খেয়ালই হয়নি। সত্যি তো, ট্রেনে এত লোক ছিল, হত্যাকারীর ব্যাপারে কেউ না কেউ নিশ্চয়ই কোনো আলোকপাত করতে পারবে। মৃতদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করে জয়জিৎ কামরা থেকে নেমে এলেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন বিকেল 4:30 বাজে। কখন যে সময় পেরিয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খেলে কারিবার ঘড়ির কাঁটার দিকে নজর থাকে। বিশেষত কৃষ্ণেন্দুর মুখে ওই কথাগুলো শোনার পর থেকেই জয়জিতের মাথাটা একটু ঘেঁটেই ছিল। তারপর আবার এই অদ্ভুত হত্যা। সত্যি, আম জনতা দিনরাত শুধু পুলিশকে গালমন্দ করতে পারে। পুলিশ আবার যে কতটা ঝুঁকিপ্রবণ সে কি আর তারা বোঝে? কি যেন বলছিল কৃষ্ণেন্দু। নীল রঙের আগুন স্যার, একেবারে নরক থেকে উঠে আসা। আপনি বিশ্বাস করছেন না তো? চোখের সামনে না দেখলে আমিও বিশ্বাস করতাম না স্যার। ভবানী মিত্তির বাগান বাড়িতে ড্রাগ মাফিয়া বিরাট ত্রিবেদী, ওর লোকজনের কিছুদিন ধরে যাতায়াত হয়েছে। এইরকম একটা উড়ো খবর পেয়ে ব্যাস দুপুরবেলাতে বাড়ির হালচালটা বুঝে নিতে গেছিলাম, আর ফেরার পথে ওষুধ কারখানার সামনে রাস্তার দিয়ে আসছিলাম। স্বাভাবিকভাবেই এদিকে একবার চোখটা পড়ল, তখনই একেবারে ভ্যাবেচাকা হয়ে গেলাম স্যার। থমকে গিয়েছিলাম ওখানে। কেন জানেন? পোড়ামাটি, দেওয়াল, ছাই হয়ে যাওয়া জিনিসপত্র ইত্যাদি দেখতে দেখতে কৃষ্ণেন্দুর কথাগুলো শুনছিলেন জয়জিৎ। দেখার মতো অবশিষ্ট অবশ্য কিছুই ছিল না। সত্যিই সব কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। ওষুধের কারখানায় আগুন লাগানোর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটাই ভাবছিলেন তিনি। কৃষ্ণেন্দু হঠাৎ থেমে গেছে বুঝতে পেরে তিনি অসহিষ্ণু কণ্ঠে বলেছিলেন, তুমি এবার আসল কথাটা বলবে কি? কৃষ্ণেন্দু একবার জলজলে চোখ তুলে
কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল জয়জিতের দিকে। তারপর আবার বলতে শুরু করেছিল, জানতেই যখন চাইছেন তখন বলি, আমি যখন এদিকে তাকাই তখন কারখানাটা এখানে ছিল না, পুরো ফাঁকা ছিল জায়গাটা। দেখে মনে হচ্ছিল যেন সেটা হাওয়ায় মিলিয়ে গেছে বা মাটির নিচে সেঁধিয়ে গেছে। জয়জিৎ খুব অবাক হয়েছিলেন। এইসব কি বলছে ছেলেটা, নেশা টেশা করেছে নাকি? কিন্তু কৃষ্ণেন্দু তখন যেন একটা ঘোরের মধ্যে ছিল। পোড়ামাটি আর ছাইয়ের স্তূপের মধ্যে থেবড়ে বসে সে বলে যাচ্ছিল, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। শিল্পীরা যেমন সাদা পাতায় একটা একটা করে পেন্সিলের আঁচড় দিয়ে ছবি আঁকেন, সেভাবেই একটু একটু করে কারখানাটা ফুটে উঠেছিল। যেন একটা অদৃশ্য চাদর কেউ আস্তে আস্তে তুলে নিল ওটার ওপর থেকে। অবশ্য কারখানাটা তখন আর স্বাভাবিক অবস্থায় ছিল না। ওটার চারিদিকে তখন প্রলয় নৃত্য করছিল উজ্জ্বল নীল রঙের আগুনের শিখা। প্রতি মুহূর্তে সেই আগুন আরো তেজি, আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। যেন একটা নীল রঙের ক্ষুধার্ত বাঘ মহানন্দে ছিঁড়ে খাচ্ছে তার শিকারকে। ওই আশ্চর্য নীল রঙের আগুনের দিকে তাকিয়ে আমি চোখ সরাতে পারিনি স্যার। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অত বড় কারখানাটা কত তাড়াতাড়ি ছাইয়ে পরিণত হয়ে গেল। আর শেষ আগুনটুকু নিভে যাওয়ার আগে ওই পোড়া ধ্বংসস্তূপের মধ্য থেকে ভেসে এলো একটা রক্ত জল করা হাসি। ও নরকের পিশাচ ছাড়া আর কারো ওর হাসি ওরকম হতে পারে না স্যার, কারো হতে পারে না। সে হাসি শুনে আমার মনে হলো আমার দুই কানে যেন কেউ গরম শিশে ঢেলে দিচ্ছে। সারা গায়ে যেন হাজারটা ছুরি একসঙ্গে বিঁধে যাচ্ছে। আর আমি পারিনি স্যার, আর পারিনি। হঠাৎ অতক্ষণ পরে আটকে থাকা পাগুলো নাড়াতে পারছি বুঝতে পেরে সোজা ছুটে গিয়েছিলাম আপনার কাছে। কথাগুলো বলার পর কৃষ্ণেন্দু সুর করে কি যেন আওড়াতে থাকে। নিজের মাথাটা নামিয়ে কথাগুলো শুনতে পেয়ে বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলেন জয়জিৎ। যে কৃষ্ণেন্দু কোনোদিন গান পছন্দ করতো না, বলতো ওসব গান টান বড় লোকেরা শোনে, সেই হঠাৎ আপন মনে গাইতে শুরু করেছে একটা জনপ্রিয় লোকসঙ্গীত। ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ বি রন হলে অঙ্গ যায় জ্বলিয়ার ভ্রমর গিয়া। ঘণ্টাখানেক আগের শোনা কথাগুলো চিন্তা করতে করতে হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন জয়জিৎ। তবে এইসবের মধ্যেই জিজ্ঞাসাবাদের কাজটা প্রায় সেরে ফেলেছিলেন তিনি প্রশ্ন করছেন আর তার পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় তথ্য একটা ছোট্ট প্যাডে লিখে নিচ্ছেন শুভ্রাংশু। এ কাজ করতে গিয়ে জয়জিতের মাথাটা যেন আরও গুলিয়ে যেতে লাগলো। যাত্রীদের সবারই বক্তব্য এক, ঝুনঝুন প্রসাদ খৈতান নাকি আদৌ ওই কামরায় ছিলেনই না। তারা কেউ কামরার মধ্যে ঝুনঝুন প্রসাদকে দেখেননি। এটা কি করে হতে পারে? সবাই মিথ্যা বলছে এমনটা তো সম্ভব নয়। তাহলে কি ট্রেন থামার পরে ঝুনঝুন প্রসাদ কোনো কারণে ট্রেনে উঠে আসেন এবং তখনই আততায়ী তাকে খুন করে? নাকি অন্য কোথাও ঘটনাটা ঘটিয়ে এত মানুষের চোখে ফাঁকি দিয়ে দুঃসাহসী খুনি মৃতদেহটা চুপি সারে ট্রেনের কামরায় তুলে দিয়ে গেছে? জিজ্ঞাসাবাদ করে একে একে সমস্ত লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছিল। সবার শেষে শুধু বাকি রইল একটি লোক। প্ল্যাটফর্মের এক কোণায় কেমন যেন জড়ো সড়ো হয়ে দাঁড়িয়েছিল সে। বছর 40 বয়স, মাথায় কাঁচা পাকা চুল, গালে 2-3 দিনের না কামানো দাড়ি, চেহারাটা কঙ্কালসার,
পরনে একটা ঢোলা প্যান্ট আর ফুল হাতা বাদামি রঙের জামা। তবে লোকটার চোখ জোড়া বেশ চকচকে, দেখলে মনে হয় যেন সর্বদা ঠিক সুযোগের অপেক্ষায় রয়েছে সে। তার কাছে যেতেই সে নিজে থেকেই কাপা গলায় বলতে আরম্ভ করলো, আগে আমার নাম লোকনাথ ঘড়ুই। ময়দান স্টেশন থেকে ট্রেনের প্রথম কামরাটিতে সওয়ার হয়েছিলাম। এই স্টেশনে সবাই নেমে যাওয়ার পর আমিও নাব্য করছি, এমন সময় হঠাৎ যেন হাওয়ার মধ্যে থেকে কামরায় উদয় হলো দুটো লোক। তাদের মধ্যে একজন আপনাদের ওই ঝুনঝুন প্রসাদ, আরেকজনের চেহারা বিশেষ বুঝতে পারিনি, কারণ তার পুরো শরীরটাই একটা ঘন কালো ধোয়া চাদরে ঢাকা ছিল। ঝুনঝুন প্রসাদ তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। ওর পেটের মধ্যের ওই গর্তগুলো থেকে ভলকে ভলকে বেরিয়ে আসছিল লাল রক্ত। ওই অবস্থায় বেচারা মৃত্যুপথ যাত্রীকে লম্বা সিটে শুইয়ে দিয়ে লোকটা আমার দিকে হেঁটে এলো, বা বলা ভালো উড়ে এলো, কারণ ধোঁয়াকে কখনো হাঁটতে দেখিনি আমি। আমার সামনে যখন সে এসে দাঁড়ালো তখন তার জ্বলন্ত আগুনের গোলার মতো দুটো চোখ দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। কিন্তু ওই লোকটা আমার কোনো ক্ষতি না করে বিনা বাক্য ব্যয়ে এই কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে যেমনভাবে এসেছিল তেমনভাবেই আবার হাওয়ায় মিলিয়ে গেল। বলতে বলতে লোকটা একটা সাদা কাগজ জয়জিতের হাতে বাড়িয়ে দিল। জয়জিৎ দেখলেন কাগজটায় আড়াআড়িভাবে লাল কালিতে লেখা আছে, পাপের শাস্তি মৃত্যু। ঠিক এই সময়ে হঠাৎ জয়জিতের ফোনটা বেজে উঠল। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। প্যান্টের পকেট থেকে সেটা বের করে উজ্জ্বল স্ক্রিনটার দিকে এক ঝলক তাকিয়েই জয়জিৎ বুঝতে পারলেন যে এটা সেই অচেনা নাম্বার যেটা থেকে তিনি থানায় থাকাকালীন তার পার্সোনাল নাম্বারে ফোন করে কেউ ওষুধ কারখানাটা পুড়ে যাওয়ার খবরটা তাকে দিয়েছিল। কলটা রিসিভ করেই রেকর্ডিংয়ের বাটনটা প্রেস করে ফোনটা কানে লাগালেন জয়জিৎ। আগের বারের মতোই সেই খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, আপনার কিছু লোককে ওই পাটুলি ঝিল পারে পাঠিয়ে দিন, বুঝলেন? ঝুনঝুন প্রসাদের BMW গাড়িটা, হ্যাঁ, ওইখানেই পাবেন আপনি। ওই গাড়ির মধ্যেই তো ঝুনঝুন প্রসাদকে খুন করা হয়েছিল। আর ওই কাগজে যেটা লেখা আছে ওটাই তো খুনের মোটিভ। ব্যাস, এটুকু বলেই ফোনটা কেটে দিল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জয়জিতের পিঠ দিয়ে একটা ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। কেউ কি তার উপর নজর রাখছে? নিশ্চয়ই তাই, না হলে যে ফোন করলো এইমাত্র সে কি করে জানলো যে তার হাতে এখন কাগজ আছে না কলম? এমনও তো হতে পারে লোকটা হয়তো এই স্টেশন চত্বরেই কাছাকাছি রয়েছে। জয়জিৎ তখনই শুভ্রাংশুকে নম্বরটার লাস্ট টাওয়ার লোকেশন ট্র্যাক করতে বললেন। শুভ্রাংশু তাড়াতাড়ি সেটা করার চেষ্টা করে অত্যন্ত অপ্রত্যাশিত একটা কথা বলল জয়জিৎকে। স্যার, এই ফোন নাম্বারটার কোনো অস্তিত্ব নেই। জয়জিৎ ক্ষিপ্র হাতে নিজের ফোনের লাস্ট কল রেকর্ডিংটা চালিয়ে হতভম্ব হয়ে গেলেন। অডিওটাতে কোনো মানুষের কণ্ঠস্বরের বিন্দু মাত্র উপস্থিতি নেই, তার বদলে শুধু শোনা যাচ্ছে জ্বলন্ত আগুনে ফটফট করে কাঠ ফাটার শব্দ, সঙ্গে একটা শোষো আওয়াজ। শাঁখ বাজানোর পরে তাতে কান লাগালে যেমন শব্দ শোনা যায় একেবারে সেই রকম। ঠিক এই সময় হঠাৎ একটা দমকা বাতাস যেন
জয়জিতের কানে ফিস ফিস করে বলে গেল, রাবণের চিতা জ্বলছে। রাবণের চিতা জ্বলছে। আংটিটা খানিকক্ষণ আগে ধারণ করেছে অর্জুন, এবং তারপর থেকেই তার সারা শরীর ও মন ছটফট করছে কিছু একটা করার জন্য। অবশেষে একসময় সোফা থেকে উঠে দাঁড়ালো অর্জুন। না, অনেক দিন কাজে যাওয়া হচ্ছে না, একবার সব ঝালিয়ে নেওয়া দরকার। হয়তো অনেক দিন কাজে যাওয়া হয়নি বলেই ইদানিং অর্জুন লক্ষ্য করে দেখেছে সারাক্ষণ তার শরীরটা এমন যেন অসাড় হয়ে থাকে, থেকে থেকে গা হাত পা চিরবির করে, আর দেহে এমন ব্যথা হয় যেন কেউ বেধড়ক পিটিয়েছে তাকে। হাত মুঠো করতে গেলে দপদপ করে যন্ত্রণা হয় তার, মাথাটাও সব সময় ধরে থাকে। না, একটু রক্ত গরম না হলে শরীর চাঙ্গা হবে না। বাড়ির বেসমেন্টে নিজের অস্ত্রাগার থেকে দুটো নতুন গ্লক 18C তুলে আনলো অর্জুন। রাইফেল বা মেশিন গান সে কখনোই ব্যবহার করে না। সার্জারি আর স্নাইপার নাইফগুলো সঙ্গে নিতে হবে তাকে। শিকারের প্রাণবায়ু একবার বেরিয়ে গেলে এগুলো দিয়েই তো তার কিডনি দুটো মৃতদেহ থেকে কেটে বার করে লিকুইড নাইট্রোজেন মাখিয়ে ড্রাই আইসের প্যাকেটে ভরতে হবে। প্রথমে সঠিক লোককে খুন, তারপর মৃতের শরীরের বিভিন্ন অর্গ্যান নির্দিষ্ট খদ্দেরের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি। অর্জুনের মোডাস অপারেন্ডি মোটামুটি এইরকমই। নিজেকে আড়ালে রাখার ব্যাপারে সে কিন্তু দারুণ পটু। এর অবশ্য কিছু কারণ আছে। অর্জুনের কোনো এজেন্ট নেই, সমস্ত ডিলিংস সে নিজেই করে, মাঝে থাকে না কোনো মিডলম্যান। সব জায়গায় সে অর্ডার সাপ্লাই দেয় নিজে, তবে অবশ্যই ভুয়ো পরিচয়। পেমেন্ট ক্যাশে নেয়, ব্যাংক ট্রান্সফারে যথেষ্ট গণ্ডগোলের আশঙ্কা আছে, আর চেক নিয়ে গোলমাল তো আকসার হচ্ছেই। একজন ক্লায়েন্টের সাথে একবারই ডিল করে অর্জুন, এবং মাল দেওয়া নেওয়া অবশ্যই হয় রাতের অন্ধকারে। এ কাজ অর্জুন করছে প্রায় বছর 7 হলো, তবে আজ পর্যন্ত অর্জুনের কোনো খদ্দের তার আসল চেহারা দেখেনি। এই 7 বছরে সে যে নিজের ফোন নাম্বার কতবার পাল্টেছে তা বলা একেবারেই মুশকিল। একই ফোন নাম্বার 3-4 মাসের বেশি সে ব্যবহার করে না। বৈধতার সীমা পেরোলে সিম কার্ডটাকে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলে, এবং অন্য কোম্পানির নতুন সিম কার্ড একেবারে অন্য শহরের দোকান থেকে নিয়ে ফোনে ঢোকায় অর্জুন। নেটওয়ার্কের সমস্যা নিয়ে তার ভাবার দরকারই পড়ে না। কাজের জন্য ব্যবহৃত পুরনো ওয়াইফাই কানেকশনের পাসওয়ার্ড রোজ 2 বার করে পাল্টায় সে। এসব করার কারণ তার শিকারদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা অর্জুন সুকৌশলে নিয়ে আসে নিজের অ্যাকাউন্টে, অবশ্যই অল্প অল্প করে, না হলে ইনকাম ট্যাক্সের লোকেরা ঝামেলা পাকাতে পারে। একবার তো এক ব্যাটা মারোয়ারিকে খুন করে প্রায় 7 কোটি টাকা হাতিয়েছিল অর্জুন। তাকে ধরার জন্য পুলিশকে সূত্রও দিয়েছিল সে, কিন্তু সামান্য পুলিশ অফিসাররা কি আর অর্জুনের মতো একজন ঝানু অপরাধীর সঙ্গে পেরে ওঠে? কালো রঙের ল্যাটেক্স বডি শুটে নিজের গলা থেকে পায়ের পাতা অবধি মুড়ে নিতে নিতে মাথার মধ্যে প্ল্যান অফ অ্যাকশনটা আরেকবার রিভাইজ করে নিচ্ছিল অর্জুন। এখন তার গন্তব্য দানেশ শেখ লেনের বসুন্ধরা অ্যাপার্টমেন্ট। ওখানে একটা ফ্ল্যাটে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে তার শিকার, বছর 50-এর প্রৌঢ়া মধুমিতা দত্ত। ল্যাটেক্স স্যুট দেখতে খুবই চকচকে হয়, কিন্তু অর্জুনের এটাই পছন্দ। অন্ধকারের মধ্যে একটা লম্বা চকচকে দুপে প্রাণীকে এগিয়ে আসতে দেখে তার বেশিরভাগ শিকারী ভয়ে আঁতকে ওঠে।
বেরোনোর আগে মদের গ্লাসে সন্ধক নুন মিশিয়ে সবেমাত্র ডক্টর কর্মকারের দেওয়া সেই ক্যাপসুলটা খেতে যাচ্ছে অর্জুন। এমন সময় হঠাৎ তার বাড়ির দরজায় একটা শব্দ হলো। কেউ কি দরজায় টোকা দিচ্ছে এত রাতে? মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত হয়ে উঠল কন্ট্রাক্ট কিলার অর্জুন ঘোষালের। দু চোখে খেলে গেল চতুর অথচ সতর্ক বিড়ালের দৃষ্টি। ডান হাতের মুঠো জড়িয়ে ধরল লোডেড গ্লক 18C। পা টিপে টিপে এগিয়ে গিয়ে আই হলে চোখ লাগালো সে। বাইরে যদিও বেশ অন্ধকার, কিন্তু অর্জুনের অভিজ্ঞ চোখ এক ঝলক তাকিয়েই বুঝে গেল যে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি তার চেনা কেউ। তবুও পিস্তলটা উঁচিয়ে রেখেই দরজা খুলল সে। এ কি? এ যে জ্যোতিষ আর্ণব চিন্ময় প্রশান্ত। ইনি এই রাত দুপুরে এখানে কি করছেন? অর্জুনের দিকে এক পলক তাকিয়ে তিনি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে শটান অর্জুনের চোখে চোখ রেখে বললেন, তোমাকে কয়েকটা কথা বলা দরকার, তাই এখন আসতে হলো। বুঝতে পারছি তুমি কাজে বেরোচ্ছিলে। যেখানেই যাও আমার কথাগুলো শুনে নিয়ে তারপর যাবে। সকালের আলাপেই অর্জুন বুঝে গেছে যে এই মানুষটির কথা অমান্য করার সাধ্য তার নেই। অগত্যা সে ঘরের সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। জ্যোতিষার্ণব ওর পাশে এসে বসলেন। তারপর অর্জুনের ডান হাতের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাহ, আংটিটা পড়েছ দেখে খুশি হলাম। এটার সম্পর্কে কিছু কথা তোমাকে বলবো, মন দিয়ে শোনো। অর্জুন অবশ্য বাধা দিল না, বাধ্য ছেলের মতো চুপ করে বসে শুনতে লাগলো। জ্যোতিষার্ণব একবার গলা ঝেড়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। ওপালের প্রথম ব্যবহার শুরু হয় মধ্যযুগের রোমে। প্রাচীন রোমানরা ওপাল পাথরকে সৌভাগ্যের প্রতীক এবং আশা ভরসার উৎস বলে মনে করতেন। ইতিহাস ঘাঁটলে জানতে পারা যায়, রোমের সিজার বংশীয় সম্রাটেরা বিবাহের উপহার হিসেবে তাঁদের স্ত্রীদের ওপাল দিতেন। তৎকালীন হাঙ্গেরি প্রদেশের কের্নোউইজ পার্বত্য অঞ্চল থেকে রোমে ওপাল আসত। যদিও আরবি উপকথা অনুযায়ী ওপাল আসলে স্বর্গের পাথর, যা বজ্রপাতের মাধ্যমে পৃথিবীতে এসেছে। উৎস যাই হোক না কেন, ওপালের শুভ শক্তিতে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলেও এই অদ্ভুত সুন্দর পাথরের ক্ষতিকর দিকগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সামনে উন্মোচিত হতে থাকে। ইউরোপীয়রা প্রথম আবিষ্কার করেন এই পাথরের রূপের সঙ্গে বিড়ালের চোখের সাদৃশ্য। 16 শতাব্দীর ব্রিটেনে ওপালের সঙ্গে ডাকিনী বিদ্যা, মারণ, উচাটন ইত্যাদি যোগাযোগ আছে এমন একটা কথা লোকের মনে গেঁথে যায়। অষ্টাদশ আর 19 শতাব্দীতে ওপালের কুপ্রভাব সুপ্রতিষ্ঠিত হয় এবং খরা, দুর্ভিক্ষ ইত্যাদি যাবতীয় খারাপ ঘটনার জন্য দায়ী করা হয় এই পাথরটিকে। এমনকি এও বলা হয়, 14 শতাব্দীতে ইউরোপকে ছাড়খাড় করে দেওয়া ব্ল্যাক প্লেগের পিছনেও ওপালের অবদান রয়েছে। ওপাল সংক্রান্ত সবচেয়ে রহস্যজনক আর ভয়াবহ ঘটনাটি ঘটেছিল ওই 19 শতাব্দীতেই। স্পেনের রাজা দ্বাদশ অ্যালফান্সো প্রেমে পড়েন কাস্তিলিগন নামের এক অসামান্যা সুন্দরী মহিলার। তাদের বিবাহের দিন স্থির হয়, কিন্তু সেই নির্দিষ্ট দিনের কয়েক মাস আগেই রাজা অ্যালফান্সো হঠাৎই বিয়ে করে বসলেন মন্ট পেনসিওরের ডিউকের কন্যা মার্সিডিসকে। এই সাংঘাতিক বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার জন্য ক্যাস্তিলিগন খাঁটি সোনার তৈরি একটি আংটিতে বসানো অত্যন্ত সুন্দর একটা ওপাল পাথর উপহার হিসেবে পাঠালেন এই নবদম্পতিকে। রাজা আংটিটি
পরিয়ে দেন তার নতুন স্ত্রীর হাতের আঙুলে। এবং ঠিক 2 মাস পর স্পেনের রানী মার্সিডিস আশ্চর্যভাবে মারা যান। মৃত রানীকে কবর দেওয়ার পর আংটিটা রাজা নিজের ঠাকুরমাকে দেন। অল্প দিনের মধ্যেই তিনিও মারা গেলে আংটিটা পান রাজার বোন, এবং তিনিও তারপর বেশি দিন বাঁচেননি। আংটির পরবর্তী মালিক হন রাজার শ্যালিকা, কিন্তু তিনিও যখন মারা গেলেন, শোকার্ত বিষাদগ্রস্ত রাজা অ্যালফানসো নিজেই সেই অভিশপ্ত ওপাল ধারণ করে মাত্র 1 মাসের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এতটা বলার পর জ্যোতিষার্ণব একটু থামলেন, বোধহয় দম নেওয়ার জন্য। অর্জুন অধৈর্য হয়ে উঠেছিল। এসব গল্প কথা তার শুনে কি লাভ? বিরক্তিটা চেপে রাখার কোনো চেষ্টা না করে সে সরাসরি প্রশ্ন করল তাকে। হয়েছে না, মানে বলছি আপনার বলা হয়েছে না? আরও খানিক্ষণ লাগবে? তা কতক্ষণ লাগবে একটু বলবেন? মানে আমাকেও তো বেরোতে হবে। আপনার কাছে বসে গ্রহরত্নের গাঁজাখুরি গল্প শুনলে তো আমার দিন কাটবে না। না জ্যোতিষার্ণব এসব কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ একেবারে প্রসঙ্গ পাল্টে ফেলে বললেন, 1978 সালের সেপ্টেম্বর মাসে লন্ডন শহরে বুলগেরীয় লেখক জর্জি মার্কভকে গুলি করে হত্যা করা হয়েছিল। বলতে পারবে সেই গুলিটার মধ্যে ঠিক কি বৈশিষ্ট্য ছিল? রেগে উঠে অর্জুন বলল, আশ্চর্য, আমি জানবো কি করে? নিরুত্তাপ গলায় জ্যোতিষার্ণব বলে উঠলেন, রাইসিন, এমন একটা বিষ যেটা শরীরে ঢুকলে প্রয়োজনীয় প্রোটিন তৈরি করা বন্ধ হয়ে যায় এবং স্নায়ুতন্ত্র, কিডনি, যকৃৎ সহ অন্যান্য অঙ্গ বিকল হয়ে মানুষের মৃত্যু হয় 2 থেকে 3 দিনের মধ্যে। আর এই বিষ খুব অল্প পরিমাণে রোজ শরীরে ঢুকলে মৃত্যুটা হয় অনেক দিন পরে। অর্জুন এবার একটু অবাক হলো। একজন জ্যোতিষীর তো এসব ব্যাপার জানার কথাই নয়। অর্জুনের মনের কথাটার উত্তরেই যেন জ্যোতিষার্ণব বললেন, আহা হা হা হা, জ্যোতিষী নাই জানুক, কিন্তু একজন ডাক্তার তো জানতেই পারে। হ্যাঁ, চমকে উঠে অর্জুন তাকালো জ্যোতিষার্ণবের দিকে, যেন খুব মজা পেয়েছেন। এভাবেই হো হো করে হাসতে হাসতে তিনি এক টানে খুলে ফেললেন বা চোখে লাগানো সেই মাইক্রোস্কোপের মতন যন্ত্রটা। তারপর নাকের ওপর থেকে একদলা স্টিকিং প্লাস্টার তুলে 2 গাল থেকে আঙুলের আলতো ঘষায় পাতলা ফিল্মগুলো উঠিয়ে দিলেন। সবিস্ময়ে অর্জুন দেখল তার পাশে বসে থাকা জ্যোতিষার্ণব চিন্ময় প্রশান্ত এখন হয়ে গিয়েছেন স্কিন স্পেশালিস্ট ডক্টর সৌরভ কর্মকার। টেবিলের ওপর রাখা সন্দক নুনের ছোট্ট শিশিটা হাতে তুলে নিয়ে অর্জুনের দিকে তাকিয়ে হাসি মুখে প্রশ্ন করলেন ডক্টর কর্মকার, এই সন্ধক নুনটা কোথায় পেয়েছিলে? অর্জুন তখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছিল না যে ঠিক কি ঘটল। তাও তার মনে পড়ল সেদিন বালিগঞ্জ থেকে ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ঝাল মশলা বিক্রেতার কাছ থেকেই সস্তায় 1 প্যাকেট সন্ধক নুন কিনেছিল সে। ও আমারই লোক ছিল, বললেন ডক্টর কর্মকার। ওই প্যাকেটটা আমি ওকে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। রোজ ওই বিষাক্ত নুন মদের সঙ্গে খেয়ে খেয়ে শরীরের 12টা তুমি নিজেই বাজিয়েছ। ও হ্যাঁ, আর একটা কথা, সেদিন আমার দরজায় ডোরবেল বাজানোর জন্য যে হাতলটা ধরে টেনেছিলে, ওটা সারা গায়ে লাগানো ছিল এমন একটা ড্র্যাগ যেটা শরীরে ঢোকার পর প্রতিক্রিয়া করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় আর হাত পা নাড়াতে সমস্যা হয়। কিন্তু তুমি তো আর সেসব জানো না,
তাই ভেবেছিলে যে আমার কোনো অলৌকিক শক্তিতে তুমি বন্দুক তুলতে পারছো না। এই বুদ্ধি নিয়ে তুমি মানুষ খুন করো, ভাবলে আমার হাসি পায়। অর্জুন কি বলবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ সারা শরীরে সে কেমন যেন একটা ব্যথা অনুভব করলো। পুরো শরীরটা যেন যেন টান টান হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা লোমের জায়গায় শরীরের ভেতর থেকে যেন কিছু বেরিয়ে আসতে চাইছে। লাখ লাখ পিঁপড়ে যেন একসঙ্গে কামড়ে ধরছে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে। ঘাড়ের কাছে একবার হাত বোলাতেই যন্ত্রণায় চিৎকার করে উঠে চোখের সামনে বাঁ হাতের পাতাটা মেলে ধরে অর্জুন দেখল সেটা রক্তে ভিজে গেছে। যেন নিজের ঘাড় নয়, এক গাদা উঁচু হয়ে থাকা তীক্ষ্ণ পেরেখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল সে। চোখ নামিয়ে দেখল তার দামি ল্যাটেক্স স্যুট ভেদ করে বেরিয়ে এসেছে গুচ্ছ গুচ্ছ কালো কাটা। এতদিন ধরে যে ফুসকুড়িগুলো বিরাজ করছিল তার দেহের চামড়ার উপরে, সেগুলোর কালো মুখগুলো হঠাৎ সরু হয়ে গিয়ে সূচলো কাটায় পরিণত হয়েছে। অর্জুনের দেহটা ক্রমশ নেতিয়ে পড়েছে সোফার উপরে। মাথাটা সম্পূর্ণভাবে গুলিয়ে গিয়েছে তার। চোখের পাতাগুলোকে টেনে নামিয়ে এনে কেউ তাকে জোর করে ঘুম পাড়াতে চাইছে। সে অবস্থায় অর্জুন শুনতে পেল ডক্টর কর্মকার বলছেন, আজ তুমি ঘুমো, কাল তোমার বিচার হবে। কাশফুলের বন, তার মধ্যে দিয়ে দৌড়চ্ছে একদল কিশোর কিশোরী। অসীম আনন্দে খিলখিল করে হাসতে হাসতে বিকেলের নরম রোদ গায়ে লাগিয়ে ছুটে চলেছে তারা। একটা বড় মাঠে এসে হঠাৎ থমকে দাঁড়ালো ওরা। মাঠের পাশের শুকনো জমির মাঝখানে একটা বড় সড়ো কালো মতো কি যেন রয়েছে। কৌতূহলী হয়ে খানিক এগিয়ে যায় ওরা। আরে, এ তো সেই পাজি ষাঁড়টা কয়েকদিন ধরে যেটা পুরো গ্রামে তাণ্ডব করে বেড়াচ্ছে। যখন যাকে পাচ্ছে তাড়া করে গুতিয়ে দিচ্ছে। অনেকের ঘর বাড়িও ভেঙেছে বদমাসটা। আর এখন দেখো কেমন লেজ গুটিয়ে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দাঁড়া, বের করছি ওর ঘুম। আজ এমন শিক্ষা দেব বেটাকে যে আর কোনোদিন কাউকে জ্বালাতন করবে না। ছেলেমেয়েগুলো গুটি গুটি পায়ে পিছু হটছিল। তাদের দলপতি জিষ্ণুর কথা শুনে তাদের চোখগুলো বড় বড় হয়ে গেল। জিষ্ণু বরাবরই খুব সাহসী আর ডান পিটে। কাউকে বাগে পেলে নাস্তানাবুদ করতে ছাড়ে না সে। কিন্তু তাই বলে এই ভয়ঙ্কর ষাঁড়টাকে কিভাবে জব্দ করবে সে? জিষ্ণু তার বন্ধুদের বলল, শোন, তোরা এক্ষুনি শুকনো ডালপালা, গাছের পাতা এসব যত পারিস নিয়ে আয়। পারলে খানিকটা খড়ও নিয়ে আসিস। কথা মতোই কাজ হলো। জিষ্ণু পা টিপে টিপে এগিয়ে গিয়ে শুকনো পাতা, গাছের ডাল এবং খড় ষাঁড়টার চারিদিকে গোল করে ছড়িয়ে বাকিটা ষাঁড়ের গায়ের ওপর রাখল। তারপরে সে এমন একটা কাজ করল যেটা দেখে তার বন্ধুদের বুক কেঁপে উঠল। দুটো চকমকি পাথর বের করে সেগুলোকে একটু ঘষতেই জ্বলে উঠল আগুন। সেই সঙ্গে একটা ছোট্ট শিশি থেকে কি একটা তরল পদার্থ জ্বলে ওঠা আগুনের ওপর ঢেলে দিল জিষ্ণু। আগুনের তাপে ঘুম ভেঙে গেল ষাঁড়টার। কিন্তু শুকনো জমিতে ভালো হাওয়া পেয়ে আগুন তখন রুদ্রমূর্তি ধারণ করেছে। বিকট স্বরে আর্তনাদ করতে লাগলো আপাত ভয়ঙ্কর কিন্তু এই মুহূর্তে অসহায় প্রাণীটা। পোড়া মাংসের গন্ধে আর কালো ধোঁয়ায় বাতাস ভারী হয়ে উঠল। আর কয়েক হাত তফাতে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে নিষ্ঠুরভাবে হাসতে হাসতে মহা উল্লাসে দুহাত তুলে নাচতে লাগলো জিষ্ণু।
ঘুমটা ভেঙে গেল অর্জুনের। এ কি দেখল সে? একটা আস্ত জন্তুকে জীবন্ত পুড়িয়ে মারলো একটা অল্প বয়সী ছেলে। আর এমন স্বপ্ন কেনই বা দেখল সে? এত পরিষ্কার, এত স্পষ্ট স্বপ্ন তো কোনোদিনও দেখেনি সে। উত্তরটা প্রায় সঙ্গে সঙ্গেই অর্জুনের কানে ভেসে এলো। ওটা কোনো স্বপ্ন নয়। তুমি যা দেখলে সেটা আজ থেকে 250 বছর আগে ঘটা এক নির্মম সত্য ঘটনা। ভাবছো কেন ওই ছেলেটা অত নৃশংস? তুমি নিজে কেন এত নিষ্ঠুর? সেই কথা কোনোদিন ভেবে দেখেছো অর্জুন? কখনো ভেবেছো কেন মানুষ মারতে তোমার এত ভালো লাগে? কারণটা হচ্ছে বিদ্বেষ। নিজেকে ছাড়া বাকি সমস্ত জীবের প্রতি চরম বিদ্বেষ তোমার এই খুনি মানসিকতার জন্য দায়ী। তবে আজ ওই বিষাক্ত বিদ্বেষ চিরতরে শেষ হবে। ওই দেখো অর্জুন, তোমার হাতের আংটিটার দিকে একবার তাকিয়ে দেখো। কথাগুলো বলে অর্জুনের ডান হাতের দিকে আঙুল তুললেন ডাক্তার সৌরভ কর্মকার। অর্জুন নিজের শরীরটাকে একেবারেই নাড়াতে পারল না। তার শরীরের কাঁটাগুলো সোফায় গিথে গিয়েছে, সারা দেহে অসহ্য যন্ত্রণা। তাও ঘরের মধ্যে আসা দিনের উজ্জ্বল আলোয় অর্জুন দেখল তার ডান হাতের মধ্যম আঙুলের ওপরে যে স্বচ্ছ কাচের মধ্যে নানান রঙের ধুতিওলা পাথরটা ছিল, সেটা এখন সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। যেন পাথরই নয়, খানিকটা গরম লাভা আংটিটার ওপরে বসানো রয়েছে। অর্জুনের যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে আবার হেসে উঠে ডক্টর কর্মকার বললেন, ইউরোপীয়রা যখন ওপালের কুপ্রভাব নিয়ে নানান চিন্তা ভাবনা শুরু করেন, তখন আরও একটা কথা প্রচারিত হয়। কোনো ব্যক্তি যদি ওপাল ব্যবহার করেন, তাহলে তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলিতে সেই ওপাল আগুন বর্ণ ধারণ করে এবং সেই ব্যক্তির মৃত্যুর পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যন্ত্রণায় অর্জুনের সারা দেহ যেন ফেটে পড়তে চাইছে। বহু কষ্টে জড়ানো স্বরে সে বলল, কিন্তু কিন্তু আমি 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 আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনি আমাকে মারতে চাইছেন কেন? এইবার ডক্টর কর্মকারের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। গোটা মুখে ফুটে উঠল এক পৈশাচিক জিঘাংসা। দাঁতে দাঁত চেপে অত্যন্ত ক্রুদ্ধ গলায় তিনি বললেন, বুঝতে পারছো না? হ্যাঁ, বেশ, বুঝিয়ে দিচ্ছি জিষ্ণু কার নাম। লেখাপড়ায় বরাবরের মেধাবী ছাত্র অর্জুন ছোটবেলায় মহাভারত বহুবার পড়েছে। অল্প সময়ের মধ্যেই তার মনে পড়ে গেল মধ্যম পাণ্ডব অর্জুনের 14টি নামের মধ্যে একটি হল জিষ্ণু। তাই কি স্বপ্নের মধ্যে ওই ছেলেটাকে দেখে বড্ড চেনা লাগছিল অর্জুনের। খুব চেনা, যেন একান্তই আপনজন। একদম ঠিক ধরেছ তুমি। 250 বছর আগেকার এক প্রত্যন্ত গ্রামের নৃশংস ছেলে জিষ্ণুই আজকের অর্জুন ঘোষাল। পণ্ডিতেরা বলেন, একজন মানুষের পুনর্জন্ম হয় যাতে সে তার আগের জন্মে করা পাপের ফল ভোগ করতে পারে। 250 বছর আগে করা মহাপাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি যত পাপ করেছ, সেই সবই কালো কাঁটা হয়ে গজিয়ে উঠেছে তোমার শরীরে। এইরকমই একটা ছোট্ট কাঁটা আমার এক পায়ের পাতার মধ্যে ঢুকে গিয়ে সর্বক্ষণ রক্তপাত হতো। যন্ত্রণায় আমি দাপাদাপি করতাম, কিন্তু কোনোদিন ইচ্ছে করে কারো ক্ষতি করিনি।
তবুও তুমি আমাকে অশেষ কষ্ট দিয়ে পুড়িয়ে মারলে। সেই থেকে বুকে প্রতিশোধের আগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। জিষ্ণু মারা গিয়েছিল সাপের কামড়ে, কিন্তু আমার প্রতিশোধ নেওয়া হয়নি। আজ তোমাকে নরকের আগুনে পুড়িয়ে আমি আমার বুকের জ্বালা মেটাবো। শেষের কথাগুলো কেমন যেন একটা ঘরে গলায় বললেন ডক্টর কর্মকার। যদিও এখন তাকে দেখে আর মানুষ বলে মনে হচ্ছে না। তার মাথার দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো প্রকাণ্ড শিং। দেহটা আকারে প্রায় 3 গুণ বেড়ে গেছে। পরনের জামা কাপড় ফরফর শব্দে ছিঁড়ে যাচ্ছে, আর গায়ের রংটা দ্রুত পাল্টে গিয়ে নিকষ কালোয় পরিণত হয়েছে। একটা চতুষ্পদ প্রাণীর মতোই হাত দুটো মেঝেতে রেখে যেন পুশ আপ করতে করতে হঠাৎ থেমে গেছেন। এমনভাবে দাঁড়িয়ে আছেন ডক্টর কর্মকার, অথবা উন্মত্ত একটা প্রেতাত্মা। দেখতে দেখতে তার নাকটা লম্বা হয়ে বেশ খানিকটা নিচে নেমে এসে ঠোঁটের সঙ্গে ঠেকল। ফুটোগুলো একে অন্যের থেকে দূরে চলে গিয়ে আকারে বড় হয়ে গেল। চোখ আর চিবুক ক্রমেই চওড়া হয়ে উঠতে লাগলো। দুপাশের কানগুলো মুড়ে গিয়ে দুদিকে খানিকটা ছড়িয়ে গেল। এই রূপ পরিবর্তন করতে করতেই দানবটা বিকটভাবে হেসে উঠে বলল, জানতে চাইছিলে না কেন তোমাকে ওপালের গল্প শোনালাম? কেন তোমার হাতের পাথরটা ভঙ্গুর হওয়া সত্ত্বেও ভাঙেনি? তবে শোনো, রাজা অ্যালফানসোর জীবন ছারখার করে দিয়েছিল যে অভিশপ্ত ওপালটি এই সেই। সময়ের কাল গর্ভ থেকে তুলে এনেছি এই প্রলয়ঙ্কর বস্তুটিকে শুধুমাত্র তোমার জন্য। কারণ মিথুন রাশির জাতকদের জীবনে সবচেয়ে বেশি দুর্ভাগ্য বহন করে আনতে পারে যে গ্রহরত্নটি, তার নাম ওপাল। সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটিকে আর মানুষ বলে মনেই হচ্ছে না। 250 বছর আগে মৃত এক ষাঁড় আজ সাক্ষাৎ সমনের রূপে অর্জুনের সামনে হাজির হয়েছে। অর্জুনের টেবিলের ওপর রাখা তার পিস্তলটার দিকে হাত বাড়ানোর একটা বৃথা চেষ্টা করতেই ভয়াল দর্শন ষাঁড়টা প্রচণ্ড গর্জন করে সবেগে এগিয়ে এসে অর্জুনের পেটে তার শিং দুটো ঢুকিয়ে দিল। নিদারুণ যন্ত্রণায় অর্জুন আর্তনাদ করে উঠল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। তবুও সে দেখতে পেল নিজের ঘরের সোফায় সে আর নেই। তার চারপাশে রয়েছে এক গাদা কাঠের বাক্স। কোন জায়গা এটা? এটা গড়িয়া অঞ্চল, অবন্তিপুর ওষুধ কারখানার পেছনের দিক। এই বাক্সগুলোর প্রত্যেকটাতে রয়েছে জাল ওষুধ। কারখানার মালিক ধনী ব্যবসায়ী ঝুনঝুন প্রসাদ খৈতান এই ওষুধগুলো বাজারে বেচে হাজার হাজার মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করতে চেয়েছিল। নরপিশাচটাকে ওর গাড়ির মধ্যে মেরে মৃতদেহটা মেট্রোর কামরায় রেখে পুলিশকে কিছু সূত্র দিয়ে এসেছি। সবাই দেখুক আর বুঝুক পাপের শাস্তির মৃত্যু কতটা ভয়ানক হতে পারে। অর্জুনের কানে কথাগুলো যাচ্ছিল কিনা বোঝা গেল না। মুরগির গলা একটুখানি কেটে তাকে প্লাস্টিকের ড্রামের মধ্যে ফেলে দিলে সে যেমন ছটফট করে, সেভাবেই হাত পা ছুঁড়ে চারিদিকে তাজা রক্ত ছিটোচ্ছে অর্জুন। ষাঁড়টা এখন আবার মানুষের আকৃতি নিচ্ছে।
তবে ডক্টর কর্মকারের চেহারায় না ফিরে সেটা ক্রমশ কালো ধোঁয়ায় তৈরি বিশাল এক অবয়বে পরিণত হলো। আগুনের ভাটার মতো তার চোখ দুটোকে স্থির রেখে সে বলে চলল, ওপালের শত গুণের মধ্যে একটি হলো টেলিপোর্টেশন, মানে সময় ব্যয় না করে এক জায়গা থেকে আরেক জায়গায় চোখের পলকে পৌঁছে যাওয়া। এর মাধ্যমে অন্য ডাইমেনশনেও যাওয়া যায়। ঠিক যেমন এই মুহূর্তে এই পুরো কারখানাটা 7th ডাইমেনশনে থাকার জন্য বাইরের কেউ এটাকে দেখতে পাচ্ছে না। অর্জুনের সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তবে সে এটুকু বুঝতে পারছে তার শরীর ভীষণ গরম হয়ে উঠছে, যেন একটা ফার্নেসের ভেতরে বসে আছে সে। আচমকা দপ করে একটা শব্দ হলো এবং অর্জুন দেখল তার পেটের মধ্যে তৈরি হওয়া গর্ত দুটো থেকে বেরিয়ে আসছে গনগনে আগুনের লেলিহান শিখা। তবে এই আগুন কমলা বা লালচে নয়, তার রং হালকা উজ্জ্বল নীল। মরণ আর্তনাদ করার মতো শক্তিও অবশিষ্ট নেই অর্জুনের শরীরে। বোবার মতো গো গো করতে করতে নাকের মধ্যে নিজের চামড়া হাড় মাংস পোড়ার বীভৎস গন্ধ টেনে নিতে নিতে অর্জুন শুনতে পেল আরও কিছু কথা। এক্সারডেস্কো একটা ল্যাটিন শব্দ, যার অর্থ আগুনের মতো জ্বলে ওঠা বা ফেটে পড়া। নামের যথাযথ মর্যাদা রেখে আমার দেওয়া তেলটা রোজ তোমার শরীরের উত্তাপ বাড়িয়েছে, যার ফলস্বরূপ আজকের এই স্বতঃস্ফূর্ত মানব দহন। ইংরেজিতে বলে স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাশন। মানে এমন একটা অদ্ভুত পরিস্থিতি যখন মানব দেহের অভ্যন্তরে কোনো এক স্থানে নিজে থেকেই জ্বলে ওঠে আগুন, এবং সেই আগুন মানুষটার সঙ্গে সঙ্গে তার আশেপাশের সমস্ত কিছুকে ছাইয়ে রূপান্তরিত না করে নেভে না। অর্জুনের অসার দেহটাকে কয়েক মুহূর্তের মধ্যে পুরোপুরি নিঃশেষ করে আশেপাশে ছড়িয়ে পড়ল আগুনের শিখা। সেই অজগর সাপের মতো ফুঁসতে থাকা অদ্ভুত সুন্দর অথচ ভয়ঙ্কর নরকের নীল আগুনের দিকে তাকিয়ে সেই ধোঁয়াটে অবয়বের গলা থেকে বেরোলো একটা অমানসিক জান্তব হাসি, এবং তার সঙ্গে একটি জনপ্রিয় লোকসঙ্গীতের কয়েকটি লাইন। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। শুনছিলেন আজকের গল্প দহন, কলমে ডার্ক প্রিন্স। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন। নমস্কার।